কাবুলে রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ৩১। হামলার জন্য আমেরিকাকে দায়ী করল তেহরান। মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন কেন? ইরানি এমপির প্রশ্ন। পাকিস্তানি সেনাদের কঠোর জবাব দিতে গিয়ে ভারতীয় সেনা নিহত। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সূচির আলোচনায় রোহিঙ্গা সংকটে উদ্বেগ। ট্রাম্পের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে আমিরাতে পম্পেও। তুর্কি সৌদি সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এরদোয়ান সালমানের বৈঠক। সাগরেও ঢাকাকে পাশে চায় দিল্লি। ইরানের পরমাণু সমঝোতাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্ক যুক্ত করা যাবে না, বলছে রাশিয়া। ইহুদিদের দখলকৃত বসতি সফরে পম্পেওর বিতর্কিত বক্তব্য। ফিলিস্তিনে ব্যাপক উত্তেজনা। পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ইউরোপে, তেহরানের পাল্টা প্রতিক্রিয়া। ভারতীয় তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের পাশে চীন। লেবাননের কারাগার ভেঙে পালালো ৭০ কয়েদি, দুর্ঘটনায় নিহত ৫। ফের সাইবার হামলার আশঙ্কায় ব্যাংকে সতর্কতা। চীনপন্থী নিউজ চ্যানেলের লাইসেন্স নবায়নে অস্বীকৃতি তাইওয়ানের। এবং সবশেষে থাকছে গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করল ইয়েমেনি যোদ্ধারা। আফগানিস্তানে দফায় দফায় রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এই মন্তব্য করেন। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের সংসদ সদস্য আহমদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তিনি গত শনিবার ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন বলে দেশটির আল মালুমা সংবাদ সংস্থা জানিয়েছে। আল সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। কাজেই বাগদাদের মার্কিন দূতাবাস যা করছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণের মুখে কঠোর জবাব দিতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে সংগ্রাম শিবাজি নামের এক ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার নিহত ও অন্য একজন আহত হয়েছেন। শনিবার রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে এই হতাহতের ঘটনা ঘটেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অগ্রবর্তী চৌকিকে টার্গেট করে পাক সেনারা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে দিল্লি। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে ওই ঘটনার কঠোর ও কার্যকরভাবে জবাব দিতে চেয়েছিল, কিন্তু সেই লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনা হাবিলদার। মিয়ানমারের নেত্রী সুচির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গ উঠে এসেছে। শুক্রবার টেলিফোনে কথোপকথনের সময় মিয়ানমারের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সুচি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গত সাধারণ নির্বাচনে সুচির দলের জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করেন বরিস। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন মিয়ানমারের গণতন্ত্রের পথে পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে থাকা পম্পেও গত শুক্রবার আবুধাবিতে পৌঁছান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়,
শনিবার পম্পেও দেশ দুটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের আলোচনায় দুই দেশের অস্ত্র চুক্তির পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আমিরাত ইসরায়েল স্বাভাবিক সম্পর্কও স্থান পাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের মধ্যে ফোনালাপ চলাকালে তারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তরের লিখিত এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান ও বাদশাহ সালমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপের পথ খোলা রাখতে সম্মত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা G20 নেতাদের সম্মেলনের বিষয় নিয়েও কথা বলেন। বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের পাশাপাশি এবার কৌশলগত ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সমঝোতা গভীর করতে চায় ভারত, অর্থাৎ সমুদ্র পথেও বাংলাদেশের সঙ্গে জোট বাঁধতে চায় ভারত। ভারত ও বাংলাদেশ মেক ফর দ্য ওয়ার্ল্ড শীর্ষক দ্বিপাক্ষিক সম্মেলনে ভারতের পক্ষ থেকে এমন বার্তাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দ্বিপাক্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ানোভ এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোনো বিশ্লেষক এ দাবি তুলেছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। জেরুজালেমকে শুধু ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের মনে কঠোর আঘাত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 3 বছরের মাথায় বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভে নতুন করে ঘি ঢাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিম তীরে পা রাখলেন। সেখানে গিয়ে পম্পেও বললেন, পশ্চিম তীরে তৈরি হওয়া যে কোনো পণ্য মেড ইন ইসরায়েল হিসেবেই বিদেশে রপ্তানি হওয়া উচিত, কারণ এর ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান 1 বছরের বেশি সময় ধৈর্য ধরে আছে এবং ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অবশিষ্ট দেশগুলোকে সুযোগ দিয়েছে ইরান। দীর্ঘ সময় পেলেও ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের ক্ষতি পুষিয়ে দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরমাণু সমঝোতার বিনিময়ে ইউরোপ ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা তারা বাস্তবায়ন না করার প্রতিশোধ হিসেবে ইরান 5 দফায় পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসে। পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী ইরান পরমাণু কার্যক্রম কমিয়ে আনলেও মার্কিন চাপের মোকাবেলায় ইউরোপ এখন পর্যন্ত নিষ্ক্রিয় রয়েছে এবং উল্টো পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর নির্বাহী বোর্ডের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা পরমাণু সমঝোতার লঙ্ঘন। একই সঙ্গে তারা অবিলম্বে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে ইউরোপের ওই 3 দেশের বিবৃতির তীব্র সমালোচনা করে বলেছেন, তার দেশ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং এটা ইরানের অধিকার। সন্ত্রাসী কাজে ভারত জড়িত রয়েছে বলে অকাট্য প্রমাণ পেশের কয়েকদিনের মাথায় পাকিস্তানকে সমর্থন করেছে চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বেইজিং। গত শুক্রবার এক টুইটে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আন্তর্জাতিক সন্ত্রাস দমন প্রচেষ্টায় পাকিস্তানের ইতিবাচক অবদানের প্রশংসা করে চীন এবং সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে পাকিস্তান যে দমন অভিযান চালিয়ে যাচ্ছে তাকেও দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, সিপিইসিতে নাশকতা চালানোর অপচেষ্টা ব্যর্থ হবে। লেবাননের একটি কারাগার ভেঙে 70 জন কয়েদি পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়। স্থানীয় সময় শনিবার ভোরে কারাগারের ফটক ভেঙে তারা পালিয়ে যান। বাবদা কারাগারের নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, কারাগার থেকে মোট 69 জন কয়েদি পালিয়ে যান।
এর মধ্যে 15 কয়েদিকে আটক করে আবারও কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকগুলোর উপর আবারও সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ইতিমধ্যেই অনলাইন লেনদেন ব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। যে কোনো ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রাখা শুরু করেছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়। এতে বলা হয়, উত্তর কোরিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ বিগল বয়েজ 2016 সালে বাংলাদেশে ব্যাংক রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাক করতে পারে। এর পরিপ্রেক্ষিতে এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা বাড়িয়েছে ব্যাংকগুলো। চীনপন্থী একটি নিউজ চ্যানেলে লাইসেন্স নবায়ন করতে গত বুধবার অস্বীকৃতি জানিয়েছে তাইওয়ান। ওই চ্যানেলটি সচরাচর চীনের পক্ষপাতিত্বমূলক আদেও সম্প্রচার করে। তাইওয়ানের উপর চীনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার মধ্যেই এ ধরনের ঘটনা ঘটল। তাইওয়ান সরকার জানিয়েছে, আমাদের গণতান্ত্রিক ভূখণ্ডে অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের জন্য গণমাধ্যমে প্রচার সহ চীন তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা। সৌদি মদতপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে ইয়েমেনি যোদ্ধারা। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা কৌশলগত ওই ঘাঁটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।